2 জন উপদেষ্টা 3 জন ডামি এমপির জামিন করিয়েছে। আমার নিজ জেলা, আমার সদর, সেখানকার আওয়ামী লীগের একজন এমপিকে জামিন করিয়েছে। হাইকোর্ট থেকে জামিন দিত না, রাষ্ট্রপক্ষ হয়তো বাধা দিত, যে কারণে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছে। সরকারের গত 9 মাসের যে অর্জন, সেটি আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না। আজকেও বণিক বার্তার একটি সংবাদ, সেটা আসলে বিডার নির্বাহী চেয়ারম্যানকে নিয়ে করা হয়েছে, যে তিনি আকাশে উঠছেন কিন্তু বিনিয়োগ কমছে। দেখেন, চীনের সরকারের আমন্ত্রণে আমি চীনে গিয়েছিলাম। আমাদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান স্যার সহ অনেকে ছিলেন। তো সেখানেও চীনের যারা ফরেন মিনিস্ট্রিতে আছে তাদের সাথেও কথা হয়েছে। এছাড়া বাংলাদেশে যখন বিভিন্ন আপনার আন্তর্জাতিক এজেন্সি বা বিভিন্ন এম্বাসির সাথে বৈঠক হয়, বোঝার চেষ্টা করি আসলে তাদের দেশ থেকে বিনিয়োগ বাংলাদেশে আসবে কি না। তো এই বিষয়ে আমি প্রায় মাসখানেক আগে একটি লেখা প্রকাশ করেছিলাম আমার ফেসবুক পেজে। তো সেখানে আমি উল্লেখ করেছিলাম, দেখেন এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নিয়ে আসলে বিনিয়োগ করতে চায় না। তো অনেকে আসলে যারা আবেগী তারা জিনিসটা বুঝতে পারেনি। তারা মনে করছে যে এত ভালো প্রেজেন্টেশন, এত মিষ্টি কথা, হ্যাঁ, বিদেশিরা মুগ্ধ, বাংলাদেশের জনগণ মুগ্ধ, আর বিনিয়োগ আসবে না। তো বিষয়টা হয়ে গেছে, আমরা ওই যে ডেস্টিনি দেখেছি না, যে মানুষকে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মধুর কথা বলতো, কিন্তু কাজের তো কাজ নাই। তো এখন এই বিডার চেয়ারম্যানের যে কার্যক্রম, আমার কাছে আসলে সেটাই মনে হচ্ছে। আজকেও যে নিউজ, সেখানে 2023-24 অর্থ বছরে 9 মাসে এফডিআই, যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা 26% কমেছে। এছাড়া মূলধন যন্ত্রপাতি আমদানি, এটার ঋণপত্র যে নিষ্পত্তি, অর্থাৎ এই আমদানিটা প্রায় 28.68% কমেছে। তার মানে যে গল্প আসলে মানুষকে শোনানো হচ্ছিল, সেই গল্প আসলে আমার কাছে সঠিক মনে হয়নি। এখন তো এই অবস্থা, সামনে তো আরও ইলেকশন কেন্দ্রিক আন্দোলনটা হবে, বাংলাদেশ আরও বেশি অস্থিতিশীল হবে, কারণ সরকার আসলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে পারে নাই। আমরা দেখেছি যে সরকারের সাথে সংশ্লিষ্ট পার্টিরা যখন আসলে যমুনা ঘেরাও করে আন্দোলন করে, তখন অন্যরা তো সুযোগটা পেয়ে যায়। আমরা তো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে দেখলাম যে আন্দোলনটা শাহবাগ কেন্দ্রিক না হয়ে, আন্দোলনটা প্রেস ক্লাব কেন্দ্রিক না হয়ে, যেখানে 144 ধারা অর্থাৎ ডিএমপির নিষেধাজ্ঞা ছিল, সেখানে কিন্তু গিয়ে বসে পড়লো এবং যমুনা ঘেরাও করলো। তো এর পরবর্তীতে যখন ইলেকশনের প্রশ্ন আসবে, বিএনপি কি তখন প্রেস ক্লাবে আন্দোলন করবে? সরকার যদি আসলে বিএনপির কথা বা গণ অধিকার পরিষদের কথা বা জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, যতগুলো দল আছে, যার যে দাবি দেওয়া আছে, সরকার যদি না শোনে, তো মানুষের তো সেই অভ্যাসটা হয়ে গেল যে কেউ দেখিয়ে দিল যে যমুনা ঘেরাও করা। আর যে বিষয়ে দেখেন, সরকার তো আসলে বিভিন্ন বিষয়ে মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেটার আসলে সরকার পূরণ করতে পারছে না। যেমন রমজানের সময় আমরা দেখলাম যে হ্যাঁ, নিত্যপণ্যের দাম কম ছিল, ওই সময় ঈদ যাত্রায় আসলে সমস্যা হয়নি। কিন্তু এখনকার যে যাত্রা, রাস্তাঘাটে ট্রাফিক সমস্যা, এখানে খুঁড়ে রেখেছে, এইখানে কাদা, এখানে বালু, এত সমস্যা। দ্বিতীয়ত বাজারে তো আগুন লেগেছে, প্রত্যেকটা জিনিসের দাম, মাছ, মাংস, সবজি, মশলা, সব কিছু কিন্তু আকাশ চুম্বি। এছাড়া আরও কিছু সমস্যা আমরা লক্ষ্য করছি, যে মানবিক করিডোর নিয়ে হঠাৎ করে একটা সংকট আলোচনা শুরু হলো, এবং রোহিঙ্গা বলা হলো যে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানো হচ্ছে, খুব কনফিডেন্টলি বলা হলো। এরপরে আমরা দেখলাম উল্টো 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অনেক কোম্পানি তারা কিন্তু নিতে চায়, কিন্তু আমরা লক্ষ্য করছি এই বন্দর আসলে একটি মার্কিন ভিত্তিক দুবাই কোম্পানিকে দেওয়ার একটি চক্রান্ত চলছে। তো এই যে স্বাধীনতা, সার্বভৌমত্ব আসলে কোন পথে যাচ্ছে আমরা বুঝতেছি না। একদিকে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বলেন যে আমাদের সবকিছু ওকে, মানবিক করিডোর আমরা করছি। অন্যদিকে আবার প্রেস সচিব এসে অন্য কথা বলেন, আবার রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছে তিনি আরেক কথা বলেন। আসলে আমরা গোলক ধাঁধার মধ্যে রয়েছি, সরকারের কথা কাজের মধ্যে কোনো কিছু আমরা মিল পাচ্ছি না। আরেকটি বিষয়, সেটি হলো দেখেন, একটি সরকার আমার কাছে মনে হয়, যেটি ভাই বললেন যে যা প্রত্যাশা করেছিলাম সেটি আসলে পাচ্ছি না। আনলিমিটেড কি কোনো কিছু আপনার চলে নাকি? আমাদের জীবনেরও একটা লিমিট আছে, হয় 80-70 বছরের ভিতরে আমরা মারা যাই। তো এই সরকার আনলিমিটেড চলতে চাচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পরে তো তার 3 মাসের, 6 মাসের, 9 মাসের, 1 বছরের একটা প্ল্যান দিতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। সরকার বলছে যে ইলেকশনটা এই বছরের ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে হতে পারে, হবে এটা বলে নাই, হতে পারে। তো হতে পারে, এটা তো না হইতে পারে। আমরা তো সরকার অনেক কথার মধ্যে আসলে তো আমরা দেখছি যে এক কথা বলেছে, সেটি কিন্তু হয়নি। যেমন আমরা
দেখেছি যে আপনার এই যে ফরেন ইনভেস্টমেন্টের কথা একরকম বললো, হইলো না তো। তো এরকম রোহিঙ্গা নিয়ে এক ইস্যু আনলো সামনে যে রোহিঙ্গা ফেরত যাচ্ছে, সেটা তো হইলো না। তো সরকারকে আমরা এই মুহূর্তে, আমার কাছে মনে হয় না যে সরকারকে আর বিশ্বাস করা কঠিন, বরং সরকারকে চোখে চোখ রাখাটাই আসলে উত্তম। যেমন অর্থনৈতিক অবস্থা আমি মনে করি আগের থেকে খারাপ হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ডে বাই ডে আরও হবে, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখেন, এই উপদেষ্টারা শুধুমাত্র উন্নয়নের কথা বলছে, কিন্তু সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব কি ছিল? গণহত্যার বিচারে গুরুত্ব দেওয়া। 9 মাসে আপনি তো খুব বেশি আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি। 28 অক্টোবরে বিএনপি সহ আমাদের উপর যে দমনপীড়ন হলো, এরপরে বিএনপি, জামাত বা ভিন্ন মতের বা গণ অধিকার পরিষদ যারা বিরোধী শক্তি ছিল, তাদের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। আওয়ামী লীগের এই যে এতদিন 9 মাস অতিবাহিত হয়েছে, আওয়ামী লীগের জেলায়, পাড়া, মহল্লায় আমরা সব জায়গায় অপরাধী দেখেছি, এখনও তো সব মিলে 5,000 অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পারিনি। বরং আমার কাছে তথ্য রয়েছে যে এই উপদেষ্টাদের কেউ কেউ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, সেই তথ্য প্রকাশিত হয়ে গেছে। এছাড়া এই উপদেষ্টাদের 2 জন উপদেষ্টা 3 জন ডামি এমপির জামিন করিয়েছে। আমার নিজ জেলা, আমার সদর, সেখানকার আওয়ামী লীগের একজন এমপিকে জামিন করিয়েছে। তো হাইকোর্ট থেকে জামিন দিত না, রাষ্ট্রপক্ষ হয়তো বাধা দিত, যে কারণে নিম্ন আদালত থেকে জামিন করিয়েছে। তো সরকারের মূল কাজ ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরা, গণহত্যার বিচার করা এবং রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে করা, একটা জুলাই সনদ তৈরি করা। দেখেন, আমরা কিন্তু দলগুলো আমরা মতামত দিয়ে দিয়েছি, কিন্তু সরকার যেভাবে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করতে পারতো, আমার মনে হচ্ছে যে সরকারের অনাগ্রহ রয়েছে। আর নির্বাচন নিয়ে কথা বললে সরকারের মুখটা কালা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়।